প্লিজ আরুষ থামুন। আপনার এই কথাগুলো আমি জাস্ট নিতে পারছি না। কেন? তুই তো আমার খারাপ রূপটা দেখতে চাইলি, এবার দেখ। খুব শখ না তোর খুলে খুলে চলাফেরা করার? তোর ইচ্ছেটা আমি পূরণ করে দিচ্ছি। এ কথা বলে একটা হ্যাচকা টান দিয়ে আরুষ আয়নার পুরো শাড়িটা খুলে ফেলে। আর আয়নার ফর্সা শরীরটা খুব বাজেভাবে দেখা যাচ্ছে। কিন্তু আরুষের বাকি ছেলেদের মতো সেদিকে কোনো নেশা নেই। সে তো শুধু আয়নাকে শাস্তি দিতে চেয়েছিল। কিন্তু আয়নার কান্নায় আরুষের রাগ ভাঙে। সে আয়নার কাছে গিয়ে চুপ করে বসে পড়ে। আয়না নিজের দুহাত দিয়ে শরীর জড়িয়ে কান্না করছে খুব। আয়নার কান্না দেখে আরুষের বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আরুষ আয়নার কাছে আসতে নিলে আয়না ভয়ে কাচুমাচু হয়ে যায়, কারণ সে মনে করছিল আরুষ তার সাথে খারাপ কিছু করবে। কিন্তু আরুষ তাকে অবাক করে দিয়ে শাড়ির আঁচলটা আয়নার বুকের উপর পেঁচিয়ে দিল আর নিজের হাত দুটো আয়নার গালের উপর রাখে আর অনেকটা ইমোশনাল হয়ে বলতে লাগে, আমি জানি আমি যা করেছি তাতে তোমার কাছে আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নই। আমি তোমাকে খুব ভালোবাসি আয়না, কিন্তু বাকি ৮-১০টা মানুষের মতো নিজের ভালোবাসার মানুষের সামনে ভালোবাসা মনের কথাগুলো বলতে পারি না। জানো কেন? ৮ বছর বয়সে আমার মা মারা যায়। বাবা তখন আর একটা বিয়ে করে অন্য দেশে চলে যায়, আমার নামে সব সম্পত্তি লিখে দিয়ে। কিন্তু টাকায় কি মানুষকে সুখ দিতে পারে বলো? যে বয়সে সন্তানরা মায়ের আঁচলের ছায়া বড় হয়, সে বয়সে আমি অনাথ হয়ে গেছি। আমার দাদা আমাকে দেখাশোনা শুরু করে। সবেমাত্র কলেজের গণ্ডি পেরোতেই আমার দাদা আমাকে ছেড়ে চলে যায়। যে বয়সে ছেলেরা জেফ নিয়ে ব্যস্ত থাকে, সেই বয়সে পড়াশোনার পাশাপাশি আমাকে বিজনেস সামলাতে হয়। নিজের একাকিত্ব দূর করার জন্য সবসময় নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখতাম। সময় পেলে ড্রিঙ্কস করে অবসর কাটাতাম। সুন্দর রূপের জন্য অনেক মেয়েরাই আমার জন্য পাগল, কিন্তু আমি তা দিয়ে কী করব? সত্যি ভালোবাসা পাওয়ার লোভ আমাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আয়না নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। আরুষ আরেকটু থেমে আবার বলতে লাগলো, সেদিন পার্টিতে প্রথম তোমাকে দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই, অনেকটা সাইকোর মতো। কি করব বলো? মা বাবার কাছ থেকে তো কখনো শিক্ষা পাইনি, তাই তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছিলাম। তোমাকে অন্য কারো পাশে সহ্যই করতে পারি না, ভালোবাসাটা চেয়েও প্রকাশ করতে পারি না। এটা আমার ব্যর্থতা, কিন্তু বিশ্বাস করো আমি খারাপ নই। আমি আর ৪-৫টা সাধারণ মানুষের মতো সঙ্গে চাই, আমার একাকিত্ব দূর করতে চাই। আমি তোমাকে চাই। আয়না এতক্ষণ চুপ করে এক দৃষ্টিতে আরুষের দিকে তাকিয়েছিল। হঠাৎ আয়না আরুষকে অবাক করে। নদীর তীরে বসে আছে দুজন। নদীর স্রোত তার আপন গতিতে চলছে আর আয়না চুপচাপ নদীর পানির দিকে তাকিয়ে আছে। আর আরুষ, সে তো সূর্যাস্তের এই স্নিগ্ধ আলোয় আয়নাকে দেখছে। কিছুক্ষণ নীরব থাকার পর আরুষ বলে উঠল, আমি কিন্তু আমার জবাবটা পাইনি। কিসের জবাব? ওই যে তখন তুমি আমার কথা শুনে এইভাবে আমাকে জড়িয়ে ধরলে কেন? তুমি কি আমায়... সরি, অনুতাপের জন্য। আপনার কথা না জেনেই আপনাকে এত কথা শুনিয়েছি, তাই ভীষণ অনুতপ্ত হচ্ছিলাম, এর বেশি কিছু না। আর আপনি যদি ভেবে থাকেন আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, এটা আপনার ভুল ধারণা। আপনি আমার সাথে যেই ব্যবহার করেছেন। সরি, আসলে তোমার পাশে কেন জানি আমি কাউকে সহ্যই করতে পারি না। বুঝলাম। বাই দ্য ওয়ে, আমি বাড়ি যাব, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আয়না, আমি একটা রিকোয়েস্ট করব, রাখবে? চেষ্টা করব। আগামী 7টা দিন তুমি কি আমার প্রেমিকা হবে? মানে? টেনশন নিও না, আমি কখনোই তোমার উপর জোর করব না, আর তোমাকে বাজেভাবে টাচ করব না। তুমি শুধু 7 দিন আমার সাথে সময় কাটাবে। এতে কি হবে? আমার বিশ্বাস তুমি এই কয়েকদিনে আমাকে ভালোবেসে ফেলবে। প্লিজ আয়না, রাজি হয়ে যাও। এরপর কখনো তোমাকে আমি ডিস্টার্ব করব না। যদি রাজি না হই? তোমাকে নিয়মিত চালাবো। তুমি যদি আমার না হও তো তোমাকে আমি শেষ করে দিব, তারপর নিজে সুইসাইড করব। এইটাকে রিকোয়েস্ট বলে না, থ্রেট বলতে পারেন। তোমার যা ইচ্ছা ভাববো।
ঠিক আছে, আমি রাজি, কিন্তু 7 দিন পর থেকে যদি আমি আপনাকে ভালো না বাসি, আপনি কোনোদিনও আপনার এই চেহারা আমাকে দেখাবেন না। দেখাবো না, প্রমিস। ঠিক আছে, আপনার 7 দিন এখন থেকে শুরু হলো। আজ তো পুরো দিন প্রায় শেষ। তো আমার ইচ্ছা। ওকে, তবু আমি, হ্যাঁ চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আমি নিজেই যেতে পারবো। কথা বলে আয়না যেতে নিলেই আরুষকে সোজা কোলে তুলে নিল। আয়না অনেক নড়াচড়া করলেও আরুষকে নামায়নি, একদম সোজা ওর BMW গাড়িতে নিয়ে বসালো। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নাকে বাসায় তুমি এখন আমার গৌ, তাই আমি যেভাবে বলবো সেভাবেই চলবে। আরুষ একটা মুচকি হাসি দিয়ে আয়নাকে বাসায় পৌঁছে দিল। ইন দি নাইট। আয়না বারান্দায় বসে বসে ধোয়া ওঠা গরম কফি খাচ্ছে আর আরুষের কথা ভাবছে। সত্যি ছেলেটা ওর লাইফে অনেক বেশি স্ট্রাগল করেছে, তাই হয়তো এতটা জিদ্দি। কিন্তু একটা কথা মানতে হবে, আরুষের ব্যবহৃত রাস্তাটা ভুল হলেও ভালোবাসাটা সত্য। কিন্তু কেন জানি আয়না নিজের থেকে চেয়েও আরুষের মতো একটা ছেলেকে নিজের বিয়ে মানতে পারছে না। সব মেয়েদের স্বপ্ন আরুষের মতো একটা কিউট রোম্যান্টিক বিয়ে থাকুক, যে কিনা তাকে সাইকোর মতো ভালোবাসবে। কিন্তু আয়ানা এমন কাউকে পেয়েও তো হঠাৎ ও খেয়াল করলো ওর পিছে কেউ দাঁড়িয়ে আছে। আয় চুপ। আপনি এত রাতে এখানে কেন? নিজের গফকে দেখতে আসলাম। যান এখান থেকে, আমু দেখলে আমি শেষ। তার আগে এটা ধরো। এত চকলেট কেন? কারণ আমি জানি তুমি চকলেট কত লাইক করো, তাই আনলাম। এটা রাখো, আমি চলে যাব পাক্কা। দিন, রাখছি। হ্যাপি, এবার চলে যান। আরুষ যেতে নিয়ে হুট করে আয়নার কাছে চলে আসলো, কপালে একটা চুমো দিয়ে দিল এক লাফ। আসলে নিচে আরুষ আগে থেকে সব রেডি করে রেখেছিল, যেন পড়ে না যায়। পাগল। আরুষ যেতে যেতে বলতে লাগলো, হাসি তো ফাঁসি। আয়না অবশ্য ওর কথা বুঝতে পারেনি। দ্য নেক্সট ডে। কলেজে ঢুকেই যে আয়নাকে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে ভাবতে পারেনি। এত কম সময়ে এত সুন্দর করে ভার্সিটি এসেই এত বড় সারপ্রাইজ পাবে তা কখনোই ভাবতে পারেনি আয়না। আরুষ মাত্র এক রাতে এত অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলো? কলেজের গেটটা খুব সুন্দর করে লাভ বেলুন দিয়ে ভরা, তার মাঝে লেখা আরুষ লাভ আয়না। আয়না এসব দেখে মুখে রাগী ভাব রাখলেও মনে মনে ভীষণ হ্যাপি। তারপর গেট খুলে কলেজে ঢুকতে আর এক সারপ্রাইজ। অনেকগুলো মেয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গোলাপ আর তার সাথে একটা করে লাভ বেলুন, আর প্রত্যেকটা বেলুনে আয়নার ছোটবেলার আলাদা আলাদা ছবি। আয়না অবাক চোখে দেখছে ছবিগুলোকে। এই ছবি তো আয়নার ছোট থেকে বড় হওয়ার স্মৃতিগুলোকে তাজা করে দিচ্ছে, কিন্তু এত সুন্দর করে ছোটবেলার ছবিগুলো আরুষ পেল কোথায়? যাই হোক, আয়নার সামনে এগোচ্ছে আর সবাই ওকে তাদের হাতের বেলুনগুলো ছবিগুলো দিচ্ছে। তারপর আয়ানা হ্যাপি মুডে সেই বেলুনগুলো নিয়ে ক্লাসে চলে গেল। ক্লাসে যেতেই মাহি ওকে ঘিরে ধরল। কি রে, তোর হাতে এগুলো কি? মুড়ি খাবি? দিমু না। আমারে কি তোর অন্ধ মনে হয়? এগুলা লাভ বেলুন, নিশ্চিত দুলাভাই দিয়েছে। সব যেহেতু জানিস তা জিজ্ঞেস করছিস কেন? এক সেকেন্ড, তোর দুলাভাইকে? সবার ক্রাশ মিস্টার আরুষ। তুই সবসময় বেশি বুঝিস। ও তাই? তাহলে তুই ওর পাগলামি সহ্য কেন করছিস? ও আমাকে একটা শর্ত দিয়েছে। আচ্ছা, এসব বাদ দে, তুই জানি আমাকে কি বলবি? আগে তুই আমার একটা কথা বলতো, তুই কি আরুষকে ভালোবাসতে পারবি কখনো? দেখ, ভালোবাসাটা হচ্ছে একটা অনুভূতি। কখনো কেউ জোর করে ভালোবাসে পায় না, আবার কখনো কখনো আপনা আপনি তা হয়ে যায়। ভালোবাসায় কোনো শর্ত থাকে না, কোনো স্বার্থ থাকে না। ভালোবাসায় থাকে শুধু ত্যাগ, শুধু স্যাক্রিফাইস। এখন আরুষকে আমি কখনো ভালোবাসবো কিনা জানি না,
আচ্ছা, তুই আমাকে কি বলবি বল। হুম, নিউজ পেয়েছিস? কিসের? কলেজের একটা নতুন স্যার এসেছে, সেই কিউট, আমারও ক্রাশ, নাম আবির। তুই কোনোদিনও শুধরালি না, শেষমেশ স্যারদেরও খেয়ে ছেড়ে দেওয়ার মতলব। শোন, আমি এখন লাইব্রেরি যাব, কিছু বই আনতে যাব, যাবি তুই? না রে, তোর মতো আমি বই প্রেমী না। আমি এখন দুলাভের রেডি করা মাগনা ফুচকা খেতে যাব। এ কথা বলেই মাহি দিল এক দৌড়। আয়না বুঝতে পেরেছে যে আরুষ আশেপাশের সব ফুচকা ও রেস্টুরেন্টের আয়না ও তার ফ্রেন্ডদের জন্য বুক করে রেখেছে। আয়না আর কিছু না বলেই লাইব্রেরি চলে গেল বই আনতে। আয়না সিঁড়ি দিয়ে নিচে নেমে যেই না লাইব্রেরির দিকে পা বাড়াবে, অমনি একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। আয়না রেগে ফায়ার। ইউ স্ট্যান্ড আপ বয়, চোখে দেখতে পারে নাকি? মেয়ে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে হয়। আবির কিছু না বলে আয়নার দিকে তাকিয়ে আছে। এই সেই মেয়ে যার জন্য আরুষ এই কলেজে প্রফেসর হিসেবে জয়েন করেছে। এই মেয়েই হলো আরুষের দুর্বলতা, কিন্তু একে আপাতত কিছু করবে না আবির। যখন আরুষ ও আয়না দুজনের খুব ক্লোজ হবে, তখনই আবির তার প্রতিশোধ নেবে। এইসব ভেবেই একটা ডেভিল স্মাইল দিল আবির। আবির চৌধুরী দেখতে অসম্ভব কিউট, লম্বায় 6 ফুট 2, একজন প্রফেসর ও ব্যর্থ বিজনেসম্যান। তার জন্য অবশ্য আরুষই তাই। আরুষের সৎ ভাই হলো আবির। জন্মের শত্রুতা দুজনের মাঝে, বাকিরা গল্পে জানবেন। কানে শুনতে পান না নাকি? জবাব দিন বেয়াদব। এখন আমি শুনতে পারছি না, কিন্তু কিছুক্ষণ পর যখন তোমার কানের উপর একটা থাপ্পড় দিব, তখন তুমি শুনতে পারবে না। আয়ানা তো আবিরের কথা শুনে পুরোই অবাক। হঠাৎ ওর মাহির বলা নতুন টিচারের কথা মনে পড়ল। আয়ানা তো লজ্জায় শেষ। যদি এই সেই টিচার হয় তবে তো আয়ানাকে খারাপ ভাববে। এই কথা ভেবেই কাঁপা কাঁপা কণ্ঠে আয়না জিজ্ঞাসা করলো, কে আপনি? আর তখনই আবির আপাতত পুরো ক্লাসের সামনে কান ধরে দাঁড়িয়ে আছে আয়ানা। অবশ্য দোষটা তার, নিজেদের কলেজের নিউ প্রফেসরকে এইভাবে অপমান করেছে। জেনে করুক বা না জেনেই, কারোর সম্পর্কে না জেনেই বা এত অপমান করার কি দরকার? স্যার সরি, প্লিজ প্লিজ এবারের মতো ছেড়ে দিন। জীবনে আর কখনো কোনোদিনও অপমান করব না। সেটা আমাকে এত কিছু বলার আগে ভাবা উচিত ছিল। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, সো নাও ইউ ক্যান গো। আবিরের বলতে দেরি নেই, এক দৌড়ে আয়ানা তার সিটে গিয়ে বসলো। তা দেখে সবার রিয়াকশন, কিরে, আমাকে এত বড় বড় করে লেকচার দিয়ে এখন নিজেই এটা কি করলে? দূর, টিকটিকি মারিস না। আমি যদি জানতাম সে আমার টিচার, তবে মরে গেলেও এমন মিসবিহেভ করতাম না। এভরিবডি অ্যাটেনশন প্লিজ, সবাই আজ নিউ লেসন বের করো। তারপর যথারীতি ক্লাস করলো। সারাদিন ক্লাস করে বাসায় এসে আয়ানা একটা লম্বা শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে বের হলো। আয়ানা দাঁড়িয়ে আছে আয়নার সামনে আর কথা বলছে নিজের সাথে নিজে। কি আছে রে তোর ভেতরে আয়ানা, যে এত মেয়ে থাকতে আয়ুষের মতো স্পেশাল কেউ তোকেই চয়েস করলো? আচ্ছা, তুই বা তো কেন ভাবছিস আয়ুষকে নিয়ে? আবার প্রেমে টেমে পড়লি না তো? এসব ভাবতে ভাবতেই আনমনে হেসে উঠল আয়না। তখনই ওর ফোনটায় একটা মেসেজ আসলো আননোন নাম্বার থেকে। আয়না মেসেজটা দেখে পুরোই শকড। সেখানে লেখা ছিল, বুঝলাম আমার প্রেমে পড়েছ, তাই বলে এইভাবে টাওয়াল পিছিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যাও গিয়ে চেঞ্জ করো, আর জানলা খোলা রাখবে না, যদি অন্য কেউ দেখতো তো। লে আয়ানার রিয়াকশন। যাই হোক, আয়ানা বুঝে গেছে আরুষ জানালা দিয়ে ওকে দেখছে। ও ওর সব কথা শুনে ফেলেছে, তাই ও এক দৌড়ে জামা নিয়ে চলে গেল বাথরুমে। তারপর আরুষও একটা মুচকি হাসি দিয়ে আয়নার জন্য নিয়ে আসা শাড়িটাও একটা চিরকুট জানালা দিয়ে ভিতরে ফেলে চলে গেল। আয়না বের হয়ে দেখে ওর খাটের উপর একটা পার্সেল। ও সেটা খুলে দেখে ভিতরে খুব সুন্দর একটা গোলাপি শাড়ি আর একটা চিরকুট। সেখানে লেখা,
গোলাপি রঙে তোমাকে দারুণ মানাবে। কাল 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমার জন্য অবশ্যই তোমার সাথে কাটানো প্রতিটা দিনই সমান। তবুও কাল একটু শাড়িটা পরে সেজে বাড়ির সামনে এসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। আয়ানা চিরকুটটা দেখে মুচকি হাসলো আর বলল যেন কাল সকালটা তাড়াতাড়ি চলে আসে। আজ সকালটাই যেন একটু অন্যরকম। আজ আয়ানা একদম সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। আয়ানার মা জিজ্ঞাসা করেছিল যে আজ সে কোথায় যাবে। আয়ানা বলেছে সে মাহির কাছে যাচ্ছে অ্যাসাইনমেন্টের জন্য। আর শাড়ি ও মেকআপ আয়ানা তার ব্যাগের ভিতর ভরে নিয়েছে। প্রথম একটু খারাপ লাগছিল মিথ্যে বলার জন্য, কিন্তু পরে আয়ানা সময় নষ্ট না করে মাহিদের বাসায় চলে গেল। সেখানে শাড়ি পরে রেডি হয়ে থাকবে। আরুষ সেখান থেকে পিক করবে আয়ানাকে। যাওয়ার আগে আয়ানা আরুষের দেওয়া আর একটা চিরকুট খুলে পড়তে লাগলো। তোমার ওই কাজল কালো চোখ দুটি যে আমায় পাগল করে দিবে। ওই মায়াবী চোখের প্রেমে আমি অনেক আগেই পড়েছে, কাল আবার পড়তে চাই প্রিয়। আয়না আরুষের দেওয়া গোলাপি শাড়িটা পরেছে, হাত ভর্তি গোলাপি চুড়ি, চুলগুলো ছাড়া, কানে গোলাপি পাথরের দুল ও একপাশে কানে একটা গোলাপ দেওয়া। শাড়ির আঁচলটা একপাশে ফেলানো, পুরোই একটা ফ্লাওয়ার্স কুইন লাগছে। আরুষ মাহিদের বাড়ির সামনে আসলো। দেখে আয়না নিজেই যেন একটা লাল গোলাপ। গাড়ি থামিয়ে আরুষ হাঁ করে আয়নাকে দেখছে, যেন প্রায় আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু না, আরুষ তেমন কিছু করবে না, কারণ সে আয়নাকে কথা দিয়েছে। আরুষ কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর সুরে আয়নাকে বলল, গাড়িতে ওঠো। উঠবো? উঠতেই তো বললাম। কিছু বলবেন না? এমনি উঠবো? আজব তো, কি বলবো, ওঠো তুমি। আয়না কিছু না বলে রাগ দেখিয়ে উঠে পড়ল। সারা পথ আয়না মুখ ফুলিয়ে বসেছিল। ও আসলে আশাই ছিল আরুষ ওকে কিছু বলবে, ওর একটু প্রশংসা করবে, কিন্তু আরুষ তা না করায় আয়নার মুড অফ হয়ে গেছে। তার মানে আজকে আমাকে একটু সুন্দর লাগছে না, তাই হয়তো আরুষও কিছু বলছে না। আমাকে দেখতে খুব খারাপ দেখায়। আরুষ আয়নার ব্যাপারটা বুঝতে পেরে একটা টেরি স্মাইল দিল। নির্দিষ্ট জায়গায় এসে আরুষ আয়নার চোখে একটা রুমাল দিয়ে বেঁধে দিল। আয়নার একটু একটু ভয় করছে। তখনই আরুষ আয়নার পাশের গেট খুলে দিল আর আয়নাকে নামতে বলল। আমরা এসে গেছি, নামো। আয়না আরুষের কথা মতো গাড়ি থেকে নামলো। আরুষ সাথে সাথেই ওকে কোলে তুলে নিল। কিছু দূর হাঁটার পর আরুষ আয়নাকে নিচে নামিয়ে চোখ খুলে দিল। আয়না আস্তে আস্তে ওর চোখ দুটো মেলল। আয়না হাঁ করে তাকিয়ে আছে। এমনিতেই আজ আকাশ একটু মেঘলা। খোলা আকাশের নিচে একটা সুন্দর আঁকাবাঁকা নদী। নদীর তীর ঘেঁষে বানানো হয়েছে ছোট্ট একটা বাগান। পাশে একটা টেবিল, যা গোলাপি রঙের ফুল দিয়ে সাজানো। টেবিলের দুই পাশে দুটো চেয়ার, উপর দিয়ে ফুলের ছাউনি। টেবিলের উপর একটা ক্যানেল জানালো, তার পাশে ছোট্ট ছোট্ট মোমবাতি জ্বলছে। আকাশ মেঘলা হওয়াতে চারপাশে হালকা অন্ধকার যেন এই সকালেই সন্ধ্যার ফিলিংস দিচ্ছে। আর মোমবাতির আলো যেন কোনো স্বপ্নের রাজ্যে হারিয়ে নিয়ে যাচ্ছে আরুষ আর আয়ানাকে। ওয়াও, কি সুন্দর জায়গা! থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা জায়গা উপহার দেওয়ার জন্য। জায়গাটা সুন্দর, কিন্তু তোমার থেকে কম। আজ তো আমাকে ভালোই দেখাচ্ছে না। কে বলেছে? আমার রূপসীকে আজ আরো সুন্দর লাগছে এই শাড়িতে। তোমার এই সৌন্দর্যের সামনে সব ফুল হার মেনেছে। সত্যি? আরুষ কিছু না বলে আয়নার কোমর জড়িয়ে কাছে টেনে নিল। হঠাৎ আরুষ এমন কিছু করবে তা আয়নার ধারণার বাহিরে ছিল। আরুষ আয়নাকে কাছে টানতেই আয়না হালকা কেঁপে উঠল। তখনই আকাশ থেকে একটা হেলিকপ্টার ওদের উপর দিয়ে গেল, যা থেকে অসংখ্য ফুলের পাপড়ি পড়ছে। কিন্তু আয়নার সেদিকে খেয়াল নেই। আজও নিজেও কেমন জানি ঘোরের মধ্যে চলে গেছে। আর তখনই আরুষ বলে উঠল, চলো গিয়ে বসে। আয়নার হুঁশ আসলো। ও তো লজ্জায় শেষ। ইস, কিভাবে তাকিয়েছিল আরুষের দিকে। আরুষ না জানি কি ভাবছে ওকে নিয়ে। আয়না ভেবেছিল আরুষ হয়তো এত তাড়াতাড়ি ওকে ছাড়বে না, হয়তো একটা কিস করবে,
কিন্তু ও নিজের ন্যায় কথাই বললেও আরুষ ওকে দেওয়া ওয়াদা ভোলেনি। তা দেখে আরুষের জন্য আয়নার মনে অনেকটা রেসপেক্টের জন্ম নিল। আরুষ আয়ানাকে চেয়ার টেনে বসিয়ে মোবাইলে কিছু অর্ডার করলো। তখন একজন ওয়েটার খাবার আনলো ও আয়ানার সামনে রাখলো। আয়ানা যেন লোভ সামলাচ্ছে না। সব আয়ানার ফেভারিট, বিরিয়ানি, ফুচকা, চকলেট আর অনেকগুলো আইসক্রিমের ভিতরে চকলেট আইসক্রিম যেন তাড়াতাড়ি না গলে। আর তখনই আরুষ উঠে গিয়ে আয়ানার